প্রদীপিসির বর্মি বাক্স। লীলা মজুমদার। পাঁচু মামার প্যাকাটির মতো হাত ধরে টেনে ওকে ট্রেনে তুললাম। শূন্যে খানিক হাত পা ছুঁড়ে ও বাবা গো মা গো বলে চেঁচিয়ে টেঁচিয়ে শেষে পাঁচু মামা খচমচ করে বেঞ্চিতে উঠে বসলো। তারপর পকেট থেকে লাল রুমাল বের করে কপালের ঘাম মুছে ফেলে খুব ভালো করে নিজের হাত পা পরীক্ষা করে দেখলো কোথাও ছড়ে গেছে কিবা কোথাও আয়োডিনের দরকার আছে কিনা। তারপর কিছু না পেয়ে দুবার নাক টেনে পকেটে হাত পুড়ে খুদে খুদে পা দুটো সামনের বেঞ্চিতে তুলে দিয়ে আমার দিকে চেয়ে চিচি করে বলল, ছোটবেলায় একবার ভুলে বাদশাহী জোলাপ খেয়ে অবধি শরীরটা আমার একদম গেছে, কিন্তু বুকে আমার সিংহের মতো সাহস। তা নইলে প্রদীপিসির বর্মি বাক্স খোঁজার ব্যাপারে হাত দেব কেন? বলে ভুরু দুটো কপালে তুলে চোখ দুটো জিজ্ঞাসা চিহ্ন বানিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি তো অবাক। কোনার বেঞ্চিতে যে চিমড়ে ভদ্রলোক ছেলেপুলে বাক্স প্যাকটা ও মোটা গিন্নি নিয়ে বসে বসে আমাদের কথা শুনছিলেন, তিনিও অবাক। পাঁচু মামা বলল, 100 বছর পর প্রদীপিসির বর্মি বাক্স আমি আবিষ্কার করব। জানিস, তাতে এক একটা পান্না আছে এক একটা মোরগের ডিমের মতন, চুনি আছে এক একটা পায়রার ডিমের মতন, মুক্তো আছে হাঁসের ডিমের মতো, মুঠো মুঠো হিরে আছে, গোছা গোছা মোহর আছে। তার জন্য শত শত লোক মারা গেছে, রক্তের সালভের নদী বয়ে গেছে, পাপের উপর পাপ চেপে পর্বত তৈরি হয়েছে, সব আমি একাই উদ্ধার করব। তখন আমার ভারী রাগ হলো। বললাম, তুমি ইঁদুর দেখলে ভয় পাও, গরু দেখলে তোমার হাঁটু বেঁকে যায়, তুমি কি করে উদ্ধার করবে? পাঁচু মামা বলল, আমার মনের ভিতর যে সিংহ গর্জন করছে, বলে একদম চুপ মেরে গেল। আমি পাঁচু মামাকে একটা ছাঁচি পান দিলাম, 1 বোতল লেমনেড খাওয়ালাম। খাবারওয়ালাকে ডেকে মস্ত শালপাতার ঠোঙা করে লুচি আলুর দম, কপির সিঙাড়া, খাজা আর রসগোল্লা কিনে ওর হাতে গুজে দিলাম। বললাম, ও পাঁচু মামা, প্রদীপিসির বর্মি বাক্সটা কোথায় আছে? পাঁচু মামা আমার এত কাছে এসে ঘেঁষে এলো যে তার কনুইটা আমার কোকে ফুটতে লাগলো। সঙ্গে সঙ্গে পাঁচু মামার ভুরুর প্রত্যেকটা লোম খাড়া হয়ে দুটো শুয়োপোকার মতন দেখাতে লাগলো। ওর মাথাটা ঝুলে আমার এত কাছে এসে গেল যে ওই শুয়োপোকার সুরসুরি আমার কপালে লাগলো। পাঁচু মামা নিচু গলায় কথা বলতে লাগলো, আর আমি তাই শুনতে শুনতে টের পেলাম চিমড়ে ভদ্রলোক কখন জানি ওর নিজের বেঞ্চি ছেড়ে পাঁচু মামার ওপাশে ঘেঁষে হাঁ করে কথা শুনছে, আর তার চোখ দুটো গোল গোল হয়ে গেছে আর গলার মধ্যিখানে একটা গুটলি মতো ওঠানামা করছে। তাই দেখে আর পাঁচু মামার কথা শুনে আমার সারা গা শিরশির করতে লাগলো। পাঁচু মামা বলতে লাগলো, দেখ, মামা বাড়ি তো যাচ্ছিস, সেখানকার গোপন সব লোমহর্ষক কাহিনীগুলি তোর জানা দরকার। কথা কখনো ভেবে দেখেছিস? প্রদীপিসির নাম ইতিহাসে রক্তের অক্ষরে লেখা থাকতে পারত, তা জানিস? ঠাকুরদার প্রদীপিসি অদ্ভুত রাঁধতে পারতেন। একবার ঘাস দিয়ে ऐसा চচ্চড়ি রেঁধেছিলেন যে বড় লাট সাহেব একেবারে বলেছিলেন, এই খেয়েই তুম লোগো কা দেশ কা ऐसा দশা। থাকবে সে কথা। অদ্ভুত রাঁধুনি ছিলেন প্রদীপিসি। বেটেখাটো বিধবা মানুষ, গলায় রুদ্রাক্ষের মালা আর মনে জিলিপির প্যাঁচ। সিংহের মতন তেজ ছিল তার। হাজার হোক, একদিক দিয়ে দেখতে গেলে আমি তারই তো বংশধর, বুঝলি? ওই প্রদীপিসি গরুর গাড়ি চড়ে মাঘী পূর্ণিমার রাতে বালাপোষ গায়ে নিমাই খুড়োর বাড়ি চলেছেন। 32 বিঘার শালবনের মধ্যে দিয়ে যাচ্ছেন আর মনে মনে ভাবছেন, নিমাই খুড়োর ব্যাপারটা বেশ অদ্ভুত। জঙ্গলে একা থাকেন, মেলা সাঙ্গপাঙ্গ চেলা নিয়ে, কপালে চন্দন সিঁদুর দিয়ে চিত্তির করা, কথায় কথায় ভগবানের নাম, অথচ এদিকে মনে হয় দেদার টাকা টানটানো করেন। জিজ্ঞেস করলে বলেন, সবই ভগবানের দয়া। এত লোক থাকতে ভগবান যে কেন ওকেই দয়া করতে যাবেন, সেও একটা কথা। এই সব ভাবছেন, হঠাৎ হৈ হৈ রই রই করে একদল লাল লুঙ্গি পরা
লাল পাগড়ি বাঁধা লাল চোখওয়ালা ডাকাতপানা লোক একেবারে গরুর গাড়ি ঘেরাও করে ফেললে। নিমেষের মধ্যে গরুর দুটো গাড়ি থেকে খুলে নিল। আর প্রদীপিসির সঙ্গে রমাকান্ত ছিল, তাকে তো টেনে হিঁচড়ে গরুর গাড়ি থেকে বার করে তার ট্যাঙ্ক থেকে 7.5 আনা পয়সা আর নস্যির কৌটো কেড়ে নিল। প্রদীপিসি থান পরা, রুদ্রাক্ষের মালা গলায়, কোমরে কাপড় জড়িয়ে আর তার উপর 2 হাত দিয়ে রাস্তার মাঝখানে এমন করে দাঁড়ালেন যে ভয়ে কেউ আর তার কাছে এলো না। শেষটা তিনি হাঁক দিয়ে বললেন, ওরে বাটপাড়েরা, গাড়োয়ান, রমাকান্ত, সবাইকে তো আধমরা করে ফেললি। গরুগুলোরও কিছু বাকি রেখেছিস কি না জানি না। এবার তোরাই আমাকে নিমাই খুড়োর বাড়ির কাঁধে করে পৌঁছে দে। তাই না শুনে ডাকাতেরা জিপ টিপ কেটে প্রদীপিসির পায়ে একেবারে কেঁদে পড়ে বলল, নিমাই সর্দার যদি জানতে পারে তার কুটুমকে এরা ধরেছিল, নিমাই সর্দার এদের প্রত্যেকে ছাল ছাড়িয়ে নেবে। হাউ মাউ করে কেঁদে ফেলল। তখন তারা ফের গরু জুতে পয়সা ফিরিয়ে রমাকান্তর গায়ে হাত বুলিয়ে গাড়োয়ানকে নগদ 4টে টাকা ঘুষ দিয়ে নিজেরাই নিমাই খুড়োর বাড়ির পথ দেখিয়ে দিয়েছিল। প্রদীপিসিও নিমাই খুড়োর কথা জানতে পেরে মহা খুশি। পাঁচু মামার ঢোক গিলে চোখ গোল করে আরও কত কি বলল। কি প্রদীপিসির ভীষণ বুদ্ধি! ধাঁ করে টের পেয়ে গেলেন খুড়োই ডাকাত দলের সর্দার। প্রদীপিসি খুড়োর বাড়ি দুপুর রাতে পৌঁছেই খুড়োর চোখের উপর চোখ রেখে দাঁতে দাঁত ঘষে বললেন, শালবনে আমাকে ডাকাত ধরেছিল। তাড়াতাড়ি গরুর গাড়ি থেকে নামতে গিয়ে আমার তসরের চাদর খানিকটা ছিঁড়ে গেছে, পায়ের বুড়ো আঙুলে হোঁচট লেগেছে, আর তাছাড়া মনেও খুব একটা ধাক্কা লেগেছে। এর কি প্রতিশোধ নেব এখনও ঠিক করিনি। এখন রান্না করব, খাবো, তারপর পান মুখে দিয়ে শুয়ে শুয়ে ভেবে দেখব। খুড়োর মুখ ফ্যাকাশে হয়ে গেল। হাত থেকে উপর বাঁধানো গড়গড়ার নলটা মাটিতে পড়ে গেল। খুড়োমশাই বিদ্যাসাগরই চটি পায়ে তারই উপর একটু কাত হয়ে দাঁড়িয়ে গোঁফ নাড়তে লাগলেন। মুখ দিয়ে কথা বেরোলো না। প্রদীপিসি তাই দেখে প্রসন্ন হয়ে বললেন, আমার মধ্যে যেসব সন্দেহরা ঝাঁক বেঁধে অন্ধকার বানিয়ে রেখেছে তারা যাতে মনের মধ্যেই থেকে যায়, বাইরে প্রকাশ পেয়ে তোমার অনিষ্ট না ঘটায়, তার ব্যবস্থা অবশ্যই তোমার হাতে। বলে চাদরটা চৌকির ওপর রেখে কুজো থেকে খাবার জল নিয়ে পা ধুলেন। তারপর রান্নাঘরে গিয়ে খুঁড়িকে ঠেলে বের করে দিয়ে মনের সুখে গাওয়া ঘি দিয়ে নিজের মতন 4টি ঘি ভাত রাঁধতে বসে গেলেন। খুড়ো আস্তে আস্তে সেইখানে উপস্থিত হয়ে বললেন, তোমায় 50 টাকা দেব যদি ডাকাতের কথা কাউকে না বলো। প্রদীপিসি এক মনে রাঁধতে লাগলেন। খুড়ো বললেন, 100 টাকা দেব। প্রদীপিসি একটু হাসলেন। খুড়ো বললেন, 500 টাকা দেব। প্রদীপিসু একটু কাশলেন। খুড়ো মরিয়া হয়ে বললেন, 1000 টাকা দেব। 5000 টাকা দেব। আমার লোহার সিন্দুক খুলে দেব, যা খুশি নিও। প্রদীপিসি খুন্তি কড়ায় নামিয়ে রেখে সোজা সিন্দুকের সামনে উপস্থিত হলেন। খুড়ো সিন্দুক খুলতেই হিরে জহরাত আলোয় প্রদীপিসির চোখ ঝলসে গেল। খুড়ো ভেবেছিলেন সেই সঙ্গে প্রদীপিসির মাথাও ঘুরে যাবে, কি নেবে না নেবে কিছু ঠাহর করতে পারবে না। কিন্তু প্রদীপিসি সেই মেয়েই নয়। তিনি অবাক হয়ে গালে আঙুল দিয়ে ঝুঁকে পড়ে বললেন, ওমা, এ যে আলাদিনের ভাড়ার ঘর! বেটা ঠ্যাঙাড়ে বাটপাড়া, কি দাওটাই না মেরেছিস! বলে 2 হাতে জড়ো করে এক ঢিপি ধনরত্ন মাটিতে নামালেন আর একটা হাঙরের নকশা আঁকা লাল বর্মি বাক্সও টেনে নামালেন। খুড়ো হা হা করে ছুটে এসে বললেন, আহা, ওটা থাক, ওটাতে যে আমার সব প্রাইভেট পেপার আছে। প্রদীপিসি থাপ করে মাটিতে থেবড়ে বসে বললেন, চোপড়াও শালা, নয়তো সব প্রাইভেট ব্যাপার খবরের কাগজে ছেপে দেব। বলে কাগজপত্র বের করে ফেলে দিয়ে ওই সব ধনরত্ন বর্মি বাক্সে ভরে নিয়ে আবার রান্নার ঘরে গিয়ে জল চৌকিতে বসে কড়াটা উনুনে চাপালেন। সারা রাত ঘুমোলেন না, বাক্স আগলে জেগে রইলেন। ভোর না হতেই আবার গরুর গাড়ি চেপে শালবনের মধ্যে দিয়ে লাল আলোয়ান গায়ে দিয়ে বাড়ি ফিরে এলেন। পাঁচু মামা এবার থামলো, আর আমি মাথা বাগিয়ে জিজ্ঞাসা করলাম, তারপর? সেই চিমড়ে ভদ্রলোকও নিঃশ্বাস বন্ধ করে বললেন, তারপর? পাঁচু মামা বিরক্ত হয়ে বললেন, আপনার কি মশাই?
ভদ্রলোক অপ্রস্তুতপানা মুখ করে বললেন, না না, গল্পটা বড় লোমহর্ষক কি না। পাঁচু মামা আরও কি বলতে যাচ্ছিল, আমি হঠাৎ ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে ইংরেজিতে বললাম, চুপ, চোখ ইজ জলজলিং। পাঁচু মামা তাকে কিছু না বলে আবার বলতে লাগলো, এত কষ্ট করে পাওয়া বর্মি বাক্স নিয়ে প্রদীপিসি সারাদিন গরুর গাড়ি চেপে বাড়ির মুখো চলতে লাগলেন। দুপুরে সজনে গাছতলায় গাড়ি থামিয়ে খিচুড়ি আর সজনে ফুল ভাজা খাওয়া হলো। তারপর আবার গাড়ি চলল। এমনি করে রাত 10টা নাগাদ প্রতিবেশী বাড়ি পৌঁছুলেন। কেউ মনেই করেননি পিসি এত শীঘ্রই ফিরবেন। সবাই অবাক। সবাই বেরিয়ে এসে প্রতিবেশীকে তার জিনিসপত্র পোঁটলা পাঁটলি টেনে নামালো। তারপর গোলমাল, চেঁচামেচি, ডাকাতের গল্প। অবশ্যই ডাকাতের সঙ্গে খুড়োর যোগের কথা প্রতিবেশী ছাড়া কেউই সন্দেহ করেননি। প্রতিবেশীও চেপে গেলেন। হঠাৎ বাক্সটার কথা মনে পড়তে বগল থেকে সেটাকে টেনে বের করে দেখেন, যেটাকে বর্মি বাক্স বলে সযত্নে গাড়ি থেকে নামিয়েছিলেন সেটা আসলে পানের ডিবে। বর্মি বাক্স পাওয়া যাচ্ছে না। পাঁচু মামার চোখ গোল করে, চুল খাড়া করে চিচি করে বলতে লাগলো, আর আমি আর সেই চিমড়ে ভদ্রলোক নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগলাম। সে বাক্স একেবারে হাওয়া হয়ে গেল। সেই রাত দুপুরে প্রদীপিসি এমন চেঁচামেচি শুরু করলেন যে বাড়ি শুদ্ধ সবাই যে যেখানে থেকে পারে মশাল, মোমবাতি, লণ্ঠন, তেলের পিদ্দিম জেলে নিয়ে এসে ওর পা মারিয়ে মহা খোঁজাখুঁজি শুরু করে দিল। তার মাঝখানে দাঁড়িয়ে প্রদীপিসি নিজে হাত পা ছুঁড়ে চেঁচিয়ে মেচিয়ে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিলেন। বললেন, নেই বললেই হলো, এই আমার বগল দাবা করেছিল, আর এই তার হদিশ পাওয়া যাচ্ছে না। একটা আধহাত লম্বা শক্ত কাঠের বাক্স একেবারে কর্পূরের মতো উড়ে গেল। এ কি মগের মুল্লুক? বলে গরু খুলিয়ে, গরুর গাড়ির ছাউনি তুলিয়ে, বাঁশের বাঁধন আলগা করিয়ে, গাড়োয়ানের 2 হাতি ধুতি ছাড়িয়ে আর রমাকান্তকে দস্তর মতো সার্চ করিয়ে এমন এক কাণ্ড বাঁধালেন যে তার আর বর্ণনা দেওয়া যায় না। শেষে যখন গরু দুটোর লেজের খাঁজে খুঁজতে গেছেন, তখন গরু দুটো ধৈর্য হারিয়ে প্রদীপিসির হাঁটুতে এইসা গুতিয়ে দিলে যে প্রদীপিসি তখনই বাবা গো, মা গো বলে বসে পড়লেন। কিন্তু বসে পড়লে কি হবে? বলেইছি তো, সিংহের মতো তেজ ছিল তার। বসে বসেই সারা রাত বাড়ি শুদ্ধ সবাইকে জাগিয়ে রাখলেন। কিন্তু সে বাক্স আর পাওয়াই গেল না। এতক্ষণ যারা খুঁজছিল তারা কেউ বাক্সে কি আছে না জেনেই খুঁজছিল। এবার প্রদীপিসি কেঁদে ফেলে সব ফাঁস করে দিলেন। বললেন, নিমাই খুড়ো আমাকে দেখে খুশি হয়ে ওই বাক্স ভরে কত হিরে মতি দিয়েছিল, আর সে তোরা কোথায় হারিয়ে ফেললি? তাই না শুনে আবার খুঁজে খুঁজে হয়রান হয়ে বসে পড়েছিল যারা, ঠিক তারাই আবার উঠে খুঁজতে শুরু করে দিল। শুনেছি 3 দিন 3 রাত ধরে মামাবাড়ি শুদ্ধ কেউ খায়ও নি, ঘুমায়ও নি, বাগান পর্যন্ত খুঁড়ে ফেলেছিল। যাদের মধ্যে ভীষণ ভালোবাসা ছিল তারাও পরস্পরকে সন্দেহ করতে লেগেছিল। আমি আর সেই চিমড়ে ভদ্রলোক বললাম, তারপর তারপর? পাঁচু মামা বলল, তারপর আর কি হবে? 1 সপ্তাহ সব ওলটপালট হয়ে রইল। খাওয়া নেই, শোয়া নেই, কারো মুখে কথাটি নেই। সারা বাড়ি সবাই মিলে তোলপাড় করে ফেললো। কত যে রাশি রাশি ধুলো, মাকড়সার জাল, ভাঙা শিশি বোতল, তামাকের কৌটো বেরোলো তার আর ঠিক নেই। কত পুরনো হলদে যাওয়া চিঠি বেরুলো, কত গোপন কথা জানাজানি হয়ে গেল, কত হারানো জিনিস খুঁজে পাওয়া গেল। কিন্তু প্রদীপিসির বর্মি বাক্স হাওয়ায় উড়ে গেল। এমনভাবে হাওয়া হয়ে গেল যে শেষ অবধি অনেকে একথাও বলতে ছাড়ল না যে বাক্স টাক্স সব প্রদীপিসির কল্পনাতে ছাড়া আর কোথাও ছিল না। কেবলমাত্র রমাকান্ত বারবার বলতে লাগলো, নিমাই খুড়োর বাড়ি থেকে প্রদীপিসি যে খালি হাতে ফেরেননি এ কথা ঠিক। গরুর গাড়িতে আসবার সময় বাক্সটা চোখে না দেখলেও প্রদীপিসির আঁচল চাপা শক্ত চৌকো জিনিসের খোঁচা তার পেটে লাগছিল, এবং সেটা পানের বাটা তো নয়, কারণ পানের বাটার খোঁচা তার পিঠে লাগছিল। বাক্সের শোকে প্রদীপিসি আধখানা হয়ে গেলেন। এত হিরে মতি লোকে সারা জীবনে কল্পনার চোখেও দেখে না, আর সে কিনা এমন করে কোলছাড়া হয়ে গেল।
শোকটা একটু সামলে নিয়ে প্রদীপিসি আবার রমাকান্তকে নিয়ে নিমাইখুড়োর খোঁজে গেছিলেন যদি কিছু পাওয়া যায়। গিয়ে দেখেন 32 বিঘার শালবনের মাঝখানে নিমাইখুড়োর আড্ডা ভেঙে গেছে, জনমানুষের সাড়াও নেই, বুনো বেড়াল আর হুতুম প্যাঁচার আস্তানা। তারপর কত বছর কেটে গেল, বাক্সের কথা কেউ ভুলে গেল, কেউ আবছায় মনে রাখলো। একমাত্র প্রদীপিসি মাঝে মাঝে বাক্সের কথা তুলতেন। আরও বহু বছর বাদে প্রদীপিসি স্বর্গে গেলেন। যাওয়ার আগে হঠাৎ করে ফিক করে হেসে বললেন, এই রে, বাক্সটা কি করেছিলাম একদিনে মনে পড়েছে, বলেই চোখ বুঝলেন। তাই না শুনে প্রদীপিসি শ্রাদ্ধের পর আর এক চোট খোঁজাখুঁজি হয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। চিমড়ে ভদ্রলোক বললেন, তারপর? পাঁচু মামা বলল, সেই বাক্স আমি বের করব, কিন্তু আপনার কি তাতে মশাই? পাঁচু মামা এইখানে চিমড়ে ভদ্রলোকের দিকে একদৃষ্টে কটমট করে চেয়ে থাকার ফলে চিমড়ে ভদ্রলোক উঠে গিয়ে সুসুর করে নিজের জায়গায় বসে নিবিষ্ট মনে দাঁত খুঁটতে লাগলেন। ইতিমধ্যে বেশ রাত হয়ে যাওয়াতে তার স্ত্রী, পুত্র, পরিবার সবাই ঘুমিয়ে টুমিয়ে পড়ে একেবারে স্তূপাকার হয়ে রয়েছে দেখা গেল। আমি আশা করে বসেই আছি পাঁচু মামা লোমহর্ষক আরও কিছু বলবে, কিন্তু পাঁচু মামা দেখলাম চটিটি খুলে ঘুমোবার জোগাড় করছে। তাই দেখে আমার কেমন অস্বস্তি বোধ হতে লাগলো। আর চিমড়ে ভদ্রলোক থাকতে না পেরে দাঁত খোঁটা বন্ধ করে জিজ্ঞেস করলেন, 100 বছর ধরে যা এত খোঁজা সত্ত্বেও পাওয়া যায়নি, তাকে যে আবিষ্কার করবেন, কোনো পায়ের ছাপ বা আঙুলের ছাপ জাতীয় চিহ্ন টিহ্ন কিছু পেয়েছেন? পাঁচু মামা বলল, ঠিক পাইনি, তবে পেতে কতক্ষণ? প্রদীপিসির শেষ কথায় তো মনে হয় যে চোখের সামনেই কোথাও আছে, চোখ ব্যবহার করলেই পাওয়া যাবে, লুকিয়ে রাখবার তো সময়ই পাননি। আর মনে পড়ে যখন হাসি পেয়েছিল তখন নিশ্চয়ই চড়েও নেয়নি, কিন্তু 500 বার বলছি মশাই, আপনার তাতে কি? চিমড়ে ভদ্রলোক কোনো উত্তর না দিয়ে মাথা পর্যন্ত মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। সবাই শুয়ে পড়ল, আর আমি একা জেগে অন্ধকার রাতের মধ্যে ঝোপে ঝাড়ে হাজার হাজার জোনাকি পোকার ঝিকিমিকি, আর তা থেকে ইঞ্জিনের ধোঁয়ার মধ্যে ছোট ছোট আগুনের কুচি দেখতে লাগলাম। ক্রমে সেই সব আবছা হয়ে এলো। আমার চোখের সামনে খালি দেখতে লাগলাম বড় সাইজের একটা বর্মি বাক্স, লালচে রঙের উপর কালো দিয়ে আঁকা বিকট হিংস্র এক মাছ প্যাটার্নের ড্রাগন, আর তার চোখ দিয়ে আগুনের হলকা বেরোচ্ছে, নাক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, জিভ লক লক করছে। আরও দেখতে পেলাম যেন বাক্সর ঢাকনাটি খোলা রয়েছে, আর তার ভেতরে পায়রার ডিমের মতন, মোরগের ডিমের মতন, হাঁসের ডিমের মতন, উট পাখির ডিমের মতন সব হিরে মণি আমার চোখ ঝলসে দিচ্ছে। হঠাৎ ঘঁচ করে ট্রেন থেমে গেল। মামার বাড়ির স্টেশনে পৌঁছালাম গভীর রাতে। স্টেশনের বেড়ার পেছনে কতকগুলো লম্বা লম্বা শিশু গাছের পাতার মধ্যে একটা ঠান্ডা ঝোড়ো হাওয়া শিরশির করে বয়ে যাচ্ছে। প্ল্যাটফর্মে জনমানুষ নেই। ছোট্ট স্টেশন বাড়ির কাঠের দরজার কাছে স্টেশন মাস্টার একটা কালো শেড লাগানো লণ্ঠন নিয়ে হাই তুলছেন। পান খেয়েছেন অজস্র, আর বহুদিন দাড়ি কামাননি। একটা গাড়ি নেই, ঘোড়া নেই, গরুর গাড়ি দূরে থাকুক, একটা বেড়াল পর্যন্ত কোথাও নেই। আমি পাঁচু মামার দিকে তাকালাম, পাঁচু মামাও ফ্যাকাশে মুখ করে আমার দিকে তাকিয়ে রইল। আমি তখন আর সহ্য করতে না পেরে বললাম, তুমি যে প্রায় বলো আমরা এখানকার জমিদার, এরা তোমাদের প্রভুভক্ত প্রজা, এই কি তার নমুনা? আমি তো ভেবেছিলাম আলো জ্বলবে, বাদ্যি বাজবে, মালা চন্দন নিয়ে সব সারি সারি দাঁড়িয়ে থাকবে, তারপর আমরা চতুর্দোলায় চেপে মামার বাড়ি যাব, গিয়ে গরম গরম। পাঁচু মামা এইখানে আমার খুব কাছে ঘেঁষে এসে কানে কানে বলল, চুপ এডিয়াট, দেখছিস না চারদিক থেকে অন্ধকারের মতো বিপদ ঘনিয়ে আসছে? রক্তলোলুপ নিশাচরেরা যাদের পিছু নিয়েছে তাদের কি নিজেদের ঝগড়া করার স্বভাব পায়? চমকে উঠে বক্তৃতা থামিয়ে অন্ধকারের মধ্যে দেখতে পেলাম একটা নিবু নিবু 2 সেলওয়ালা টর্চ জেলে চিমড়ে ভদ্রলোক গাড়ি থেকে রাশি রাশি পোটলা পুটলি ছেলেপুলে ও মোটা গিন্নিকে নামাচ্ছেন। তারা নামতে না নামতেই গাড়িটাও ঘড়ঘড় করে চলে গেল, আর অন্ধকার লম্বা প্ল্যাটফর্ম জুড়ে কেমন একটা থমথমে ভাব বিরাজ করতে লাগলো। তার মধ্যে শুনতে পেলাম পাঁচু মামা আমার ঘাড়ের কাছে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছে। এমন সময় অন্ধকার ভেদ করে কে চেঁচাতে লাগলো, ও পাঁচু দাদা, ও মেজদিমণির খোকা, বলছি এছো না আসুনি?
পাঁচু মামার যেন ধরে প্রাণ এলো। খচমচ করে ছুটে গিয়ে বলল, ঘনশ্যাম এলি? বাঁচালি? ঘনশ্যাম কিন্তু পাঁচু মামার হাত ছাড়িয়ে নিয়ে বিরক্ত হয়ে বলল, ঘ্যান ঘ্যান ভালো লাগে না পাঁচু দাদা। এদিকে বড় গরু তো আসন পিড়ি হয়ে বসে পড়েছেন। কত টানাটানি করলুম, কত কাকুতি মিনতি করলুম, কত ল্যাজ মোচড়ালাম, শেষ অবধি গাড়ির বাঁশ খুলে নিয়ে পেটের নিচে চার দিয়ে পর্যন্ত ওঠাতে চেষ্টা করলাম, কিন্তু সে তো নড়েও না, ওই রকম বসে বসে ঘাস চাবায়। পাঁচু মামা বলল, হ্যাঁ ঘনশ্যাম, তবে কি হবে? ঘনশ্যাম বলল, হবে আবার কি, চলো দেখবে চলো। আমরা সেই ঘুটঘুটে অন্ধকারে কাকড় বেছানো প্ল্যাটফর্ম ছাড়িয়ে গেটের মধ্যে দিয়ে ওদিকে ধুলো মাখা রাস্তায় এসে পড়লাম। সেইখানে দেখি রাস্তার ধারে একটা গরুর গাড়ি, তার একটা গরু পা গুটিয়ে মাটিতে বসে দিব্যি ঘুমোচ্ছে। অন্য গরুটা তার দিকে হতাশভাবে তাকিয়ে জাবর কাটছে। সত্যি সত্যি সে গরু কিছুতেই উঠল না। তখন ঘনশ্যাম পাঁচু মামাকে আর আমাকে জিনিসপত্র শুদ্ধ গাড়িতে উঠিয়ে দিয়ে সেই গরুটার জায়গায় নিজেই গাড়ি টানতে শুরু করে দিল। গাড়ি অমনি চলতে লাগলো। স্টেশন ছাড়িয়েই ডান হাতে পুরনো গোরস্থান, সেইখানটাতে আবার মস্ত মস্ত ঝুলো ঝুলো পাতাওয়ালা উইলো গাছ জমজমাট অন্ধকার করে রয়েছে। সেখানে পৌঁছতেই পাঁচু মামা ফিস ফিস করে আমাকে ইংরেজিতে বলল, এইখানে সব সিপাই বিদ্রোহের সময়কার কবর আছে। অমনি ঘ্যানশ্যাম গাড়ি থামিয়ে মাথা ঘুরিয়ে বলল, ইংরেজিতে সব ভূতের গল্প বললে ভালো লাগে না পাঁচু দাদা, এইখানে গাড়ি নামিয়ে চম্পট দেব বলে রাখলাম। পাঁচু মামা ব্যস্ত হয়ে বলল, আরে ভূতের গল্প নয় রে ঘনশ্যাম, কবরের কথা বলছিলাম। ঘনশ্যাম আরও বিরক্ত হয়ে বলল, ভূতের কথা নয় মানে? কবর আর ভূত কি আলাদা? ইংরেজি জানি না বলে কি তোমাদের চালাকিগুলো ধরতে পারবো না নাকি? না পাঁচুদা, আমার আর পোষাবে না, বলেই ঘনশ্যাম গাড়িটা দুম করে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। এমন সময় খটা খটা খট খটা খটা খট শব্দ করে একটা ছ্যাঁকড়া গাড়ি এসে উপস্থিত। আমাদের পাশ দিয়ে যাবার সময় জানালা দিয়ে দেখতে পেলাম সাদা ফ্যাকাশে মুখ করা সেই চিমড়ে ভদ্রলোক জলজলে চোখে আমাদের দিকে তাকিয়ে আছেন। পাঁচু মামা তখনই হাত পা ছুঁড়ে মূর্ছা গেলেন। ঘনশ্যাম বলল, ইয়ার কি ভালো লাগে না পাঁচু দাদা, বলে আবার গাড়ি টানতে শুরু করলো। পাঁচু মামাও রুমাল দিয়ে মুখ মুছে উঠে বসলো। অনেক রাতে মামার বাড়ি পৌঁছলাম। মনে পড়লো প্রদীপিসিও এমনি দুপুর রাতে রমাকান্তকে নিয়ে নিমাইখুড়োর বাড়ি থেকে ফিরেছিলেন। সত্যি বর্মি বাক্সটা গেল কোথায়? পাঁচু মামাকে জিজ্ঞাসা করলাম, হাত থেকে পড়ে টড়ে যায়নি তো? পাঁচু মামা দাঁত কিরমির করে বলল, চুপ, এটা শত্রুর আস্তানা, বুক থেকে হৃৎপিণ্ড উখড়ে নিলেও প্রদীপিসির বর্মি বাক্সের নাম মুখে আনবি না। গাড়ি বারান্দার নিচে গরুর গাড়ি নামিয়ে ঘনশ্যাম সিঁড়ির উপর বসে পড়ল। ঘরের মধ্যে থেকে পেঁচা, ফিঙে, নটবর, খেন্তি, পেঁচি ইত্যাদিরা সব বেরিয়ে এলো মজা দেখবার জন্যে, কিন্তু গাড়ি থেকে লটবহর নামাতে কেউ সাহায্যও করলো না। পাঁচু মামাও নেমেই কোথায় জানি চলে গেল। শেষ অবধি আমি মনে মনে ভারী রেগে জিনিসপত্র দুমদাম করে মাটিতে ফেলতে লাগলাম। সেই দুমদাম শুনে দিদিমা বেরিয়ে এসে আমাকে চুমুটুমু খেয়ে একাকার। দিদিমা আমাকে সোজা দাদামশাইয়ের কাছে নিয়ে গেলেন। দেখলাম সেজ দাদামশাই ইয়া শিং বানানো গোফ, হিংস্র চোখ, দিব্যি টেরিকাটা চুল নিয়ে ইজি চেয়ারে বালাপোষ গায়ে দিয়ে শুয়ে আছেন। বুকের ভিতর ধক করে টের পেলাম শত্রু নাম্বার 1। সেজ দাদামশাইকে প্রণাম করাতেই একটু মুচকি হেসে আমাকে মাথা থেকে পা অবধি দেখে নিয়ে বললেন, ভীষণ রাগ হলো। রেগে মেগে দিদিমার সঙ্গে খাবার ঘরে গিয়ে আবার দাদামশাই যে বড় পিঁড়িতে বসতেন তাতে আসন হয়ে বসে লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, ফুলকপির ডালনা, চিংড়ি মাছের মালাইকারি, চালতার অম্বল, রসগোল্লার পায়েস এক নিঃশ্বাসে সমস্ত রাশি রাশি পরিমাণে খেয়ে ফেললাম। খাওয়া শেষ হলে দেখলাম পাঁচু মামাও কোন সময় আমার পাশে বসে খুঁটে খুঁটে খেতে শুরু করে দিয়েছেন। দুই একবার তাকালাম, পাঁচু মামার ভাবখানা যেন আমায় চেনেই না। তখন আমার ভারী দুঃখ হলো। পাঁচু মামাও অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, কিন্তু হাত ধোবার সময় কানের কাছে এসে এনে ফিস ফিস করে বলল, দুজনে বেশি ভাব দেখালে মতলব ফেসে যাবে। ওল্ড লেডি স্পাই নাম্বার 1।
আমি একটু আপত্তি করে গেলাম, কারণ দিদিমাকে আমার ভালোই লাগছিল। পাঁচু মামা বলল, চপ, আমার খুঁড়ি আমি চিনি না? পুরনো কাঠের সিঁড়ি বেয়ে হাতে মোমবাতি নিয়ে দিদিমার সঙ্গে সঙ্গে দোতলায় বিশাল এক শোবার ঘরে শুতে গেলাম। কত রকম কারুকার্য করা ভীষণ প্রকাণ্ড আর ভীষণ উঁচু একটা খাটে শুলাম। এমনই উঁচু যে সত্যিকারের কাঠের সিঁড়ি বেয়ে তাতে উঠলাম। খাটের উপর আবার 2-3টে বিশাল বিশাল পাশবালিশ, আর খাটের নিচে মস্ত মস্ত কাঁসা পেতলের কলসি টলসি কী সব দেখতে পেলাম। দিদিমা একটা রংচঙে জলচৌকির উপর মোমবাতিটা নামিয়ে রেখে আমাকে বেশ ভালো করে ঢাকা দিয়ে মুখে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আজ টপ করে ঘুমিয়ে পড়ো তো মানিক, আমি খেয়ে এসে তোমার পাশে শোবো। কাল তোমাকে প্রদীপিসির বর্মি বাক্সের গল্প বলবো। একা শুয়ে থাকতে ভয় পাবে না তো? প্রদীপিসির নাম শুনে আমার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। মুখে বললাম, আলোটা রেখে যাও, তাহলে কিচ্ছু ভয় পাবো না। দিদিমা আদর করে চলে গেলেন। ভাবতে লাগলাম, পাঁচু মামা কেন বলল স্পাই নাম্বার 1? প্রদীপিসির বর্মি বাক্সের শেষ অংশটি নিয়ে আসবো পরের ভিডিওতে। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা পুরো গল্পটি শোনার জন্য।